নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের দল গঠন যেরকম চলছে তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে এএফসিতে কোয়ালিফাই করার। কোয়ালিফিকেশনের ম্যাচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে। বিদেশি প্লেয়াররা কবে আসবে, কোচ কবে আসবে, সেই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো শেয়ার করব। ট্রান্সফার আপডেট রয়েছে, সেগুলো নিয়েও মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কোপা আমেরিকা নিয়ে, তো কোপা আমেরিকার কিন্তু দুর্দান্তভাবে লড়াই ফার্স্ট রাউন্ডের আমরা দেখতে পেলাম। সেখানে কিন্তু যেই ম্যাচের দিকে অনেকেরই লক্ষ্য ছিল সেটা হচ্ছে ব্রাজিল এবং কোস্টারিকার ম্যাচ। তার আগেও একটা ম্যাচ ছিল কলম্বিয়ার ম্যাচ, তো কলম্বিয়া সেই ম্যাচটা 2-1 গোলে জিতে গেছে। কিন্তু ব্রাজিল কোস্টারিকার ম্যাচ দারুণ ম্যাচ হয়েছে। ব্রাজিল কিন্তু ভালো ফুটবল খেলেছে নিঃসন্দেহে বলা যায়। 74% বল পজিশন নিয়ে খেলেছে, 19টা শট অন টার্গেট 3টে ছিল, কিন্তু গোল করতে পারেনি। গোলের কিন্তু আজকে আমরা দেখতে পাইনি দুটো দলের কাছ থেকেই। আর কোস্টারিকার প্রশংসা করতে হয়, যেভাবে তারা ডিফেন্স করে গেছে, প্রতি মুহূর্তেই কিন্তু ব্রাজিল অ্যাটাক করে গেছে আর কোস্টারিকার ডিফেন্স করে গেছে। তো অ্যাটাক ডিফেন্সের আজকে দারুণ লড়াই দেখেছি। তোমাদের যেরকম প্রতিদিনই ম্যাচ দেখার ব্যবস্থা করে দিই, একটা আলাদা ভিডিও থাকে, কারণ সমস্ত এক ভিডিওতে দিলে অনেকেরই বুঝতে অসুবিধা হয়। সেই আলাদা ভিডিওতে মোটামুটি তোমাদের সমস্ত জিনিসই শেয়ার করে দেওয়া ছিল। সেখান থেকে আশা করি খুব ভালো কোয়ালিটিতে কম নেট খরচায় ম্যাচ দেখেছো। আর ম্যাচগুলো কীরকমভাবে তোমরা এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে কিন্তু আবার ম্যাচ রয়েছে, সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হবে, তো সেই ম্যাচের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা সময় জানিয়েছিল যে 15ই জুনের মধ্যেই কিন্তু দল গঠনের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু 15ই জুন থেকে আজকে 25শে জুন হলেও দল গঠন সম্পূর্ণরূপে এখনও ইস্টবেঙ্গলের কমপ্লিট হয়নি। এখনও বেশ কিছু পজিশানে বেশ কিছু প্লেয়ার তো লাগবে। 6 জন বিদেশি প্লেয়ারই চূড়ান্ত হয়নি। একাধিক বিদেশি প্লেয়ার যেহেতু এএফসিতে খেলানো যায়, বিদেশি সংখ্যা বাড়তে পারবে, সেগুলোও চূড়ান্ত হয়নি। তো আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে বা এই যে সামনের সপ্তাহটা চলছে, সেই সামনের সপ্তাহতে অনেকটা ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ কমপ্লিট হয়ে যাবে। ভিতর কাজ চলছে এটুকু বলতে পারি। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে সেরকমটা নয়, আর যে কোনো প্লেয়ার আসবে না সেরকমটাও নয়। অবশ্যই প্লেয়ার আসবে, একটু সময় লাগবে। অনেকেই একদম আর অপেক্ষা করতে পারছো না, একটু অপেক্ষা করো, একদিনে কিছু হয় না, একটু সময় লাগবে। তো আশা করি সেই জিনিসগুলো হয়ে যাবে। যাই হোক, এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের দল গঠন তো গেল, বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি। তো ডিয়ামান্টাকসের ঘোষণা তো ইস্টবেঙ্গলের তরফ থেকে এসে গেছে, কিন্তু আরও একজন সুপারস্টার প্লেয়ার, গত আইএসএলে সর্বাধিক অ্যাসিস্ট করা প্লেয়ার মাধি তালালের অ্যানাউন্সমেন্ট কেন আসছে না? তো কেন আসছে না এর উত্তর কিন্তু আমার কাছে নেই। অবশ্যই অ্যানাউন্সমেন্ট আসবে, সমস্ত প্রক্রিয়া রেডি হচ্ছে। পরপর যেরকম 2 দিন 4 দিন ছাড়া অ্যানাউন্সমেন্ট আসছে, আস্তে আস্তে এসেও যাবে। তো আশা করা যাচ্ছে মোটামুটি 2-4 দিনের মধ্যেই মোটামুটি যেটা আপডেট, যে মাধি তালালের অ্যানাউন্সমেন্টটাও হয়তো এসে যাবে। তার আগে আরও একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, তো নাম বলছি না, অ্যানাউন্সমেন্ট এসে গেলেই সেগুলো দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এগুলো গেল বিদেশি প্লেয়ার। এবার যেটা ব্যাপার, যে বিদেশি প্লেয়ারদেরও কিন্তু আনার চেষ্টা চালাচ্ছে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল চাইছে একটা ভালো প্রি সিজন, তারপর ডুরান্ড কাপে প্রয়োজন অনুযায়ী যদি প্লেয়ারদের খেলানো যায় তো সেক্ষেত্রে প্লেয়ারদের খেলানো, সেক্ষেত্রে কিছু ম্যাচে গেম টাইম যদি পায় প্লেয়াররা, একসাথে যদি ফুটবল খেলে, সেক্ষেত্রে এএফসিতে খেলাটা অনেক সুবিধা হবে। তা না হলে ওই প্র্যাকটিস করে গিয়ে প্রথম ম্যাচই এএফসিতে খেলতে গেলে তাতে হিতে বিপরীত হতে পারে। সেই কারণেই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে খুব তাড়াতাড়ি প্লেয়ারদের সহ কোচকে নিয়ে আসার। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে কেন্দ্রীয় ব্যাপার যেগুলো থাকে একটুখানি সেখানে তো সমস্যা, সেই কারণে আরও কিছুটা দিন পেছোতে পারে, কিন্তু বেশি দিন পিছোচ্ছে না। যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, 1 তারিখ থেকে অনুশীলন হওয়ার ইস্টবেঙ্গলের কথা থাকলেও সিনিয়র দলের অনুশীলন ইস্টবেঙ্গল শুরু করতে চলেছে 3 তারিখ। 3 তারিখ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হবে, এবং ইস্টবেঙ্গলের কোচের আসার কথা ছিল 28 তারিখ, 27-28 তারিখ তোমাদের জানিয়েছিলাম। সেই জিনিসটাও কিছুটা ডিলে হচ্ছে। তো সেই জিনিসটা 2 তারিখে মধ্যরাত্রে কিন্তু কলকাতায় পা রাখছে কোচ কার্লেস কোয়াদ্রাত সহ সহকারী কোচ ডিমাস ডেলগাদো। তার আগে কিন্তু বিদেশি প্লেয়ারদের চলে আসার সম্ভাবনা সর্বাধিক রয়েছে, যদিও এখনও এক্স্যাক্টলি আমি ডেট বলতে পারবো না যে এই ডেটেই আসবে, না এলে আবার বলবে এই তো তুমি বলেছিলে এলো না। তাও তাতে কোচের আসার আগের দিন বা 2-1 দিন আগেই হয়তো বিদেশি প্লেয়ার, স্বদেশি প্লেয়ারও আস্তে আস্তে সবাই এসে যাবে। এবার কোনোভাবে যদি
মানে সমস্যা হয়, যদিও এখনও পর্যন্ত ভিসা মানে হাতে পায়নি কোচ, তো সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় তো সেক্ষেত্রে 3 তারিখ থেকে অনুশীলন হবে এটুকু একদম বলাই যায়। তো সেক্ষেত্রে সহকারী কোচ বিনো জর্জ সে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন করাতে পারে, তারপরে হয়তো 4 তারিখ বা 5 তারিখেও কোচ এসে যেতে পারে, কিন্তু যে কোনো ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে 3 তারিখেই কোচকে নিয়ে আসা যায় এবং খুব তাড়াতাড়ি অনুশীলন করানো যায়। তো তোমরা কতটা খুশি এই আপডেটটা জানতে পেরে? বিশেষত যত তাড়াতাড়ি প্রি সিজন শুরু করা যাবে ততই ভালো হবে সামনের দিনগুলো, কারণ ডুরান্ড কাপে যে দলটা গত বছরে রানার্স হয়েছিল সেই দলটা এবছরে চ্যাম্পিয়ন হতে চাইবেই। তো সেক্ষেত্রে দেখা যাক কীরকম কী আপডেট বেরিয়ে আসে। প্রস্তুতি পর্ব আগে আগে শুরু হচ্ছে, যেটুকু দল গঠন বাকি রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি, কিন্তু এখন আমি বলতে পারবো না যে কোন ডেটের মধ্যে হবে। সেরকম যদি পরবর্তী সময় আপডেট আসে সেটা পরে জানানো যাবে, কিন্তু এখন পর্যন্ত যেটা আপডেট সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে যদি একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহাম্মদ নওয়াজ সে মুম্বাই সিটি এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে যোগদান করতে চলেছে। তো আজকে অফিসিয়ালি চেন্নাইন এফসির তরফ থেকে মোহাম্মদ নওয়াজের অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হলো। দেবজিৎ মজুমদারের পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু মোহাম্মদ নওয়াজ চেন্নাইন এফসিতে যোগদান করলো। অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে নয়, ফার্স্ট চয়েসে শ্রমিক মিত্রাই থাকবে এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইএসএলে 63টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 15টা ক্লিন শিট পেয়েছে মোহাম্মদ নওয়াজ। একটা সময় কিন্তু গোয়াতে দারুণ সময় কাটিয়েছিল, পরবর্তী সময় মুম্বাইতে এসে কিন্তু তার খুব একটা আর গেম টাইম পায়নি। তো আশা করা যায় কিছু ম্যাচে অন্তত গেম টাইম চেন্নাইন এফসির জার্সি গাবে পাবে মোহাম্মদ নওয়াজ। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।